আমি ডক্টর এসকে বৈদ্য। আজকের আলোচনার বিষয় হচ্ছে সিজারিয়ান সেকশন বা সি সেকশন। এই সি সেকশন বা সিজারিয়ান সেকশন নিয়ে আমি প্রথম যে ভিডিও আপলোড করেছি সেই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কী কী ইন্ডিকেশন থাকলে, কী কী নিদর্শন থাকলে আমাদের সিজারিয়ান সেকশন করতে হয়। সেটা পেশেন্টের জন্য, পেশেন্টের বাচ্চার জন্য কিন্তু উভয়ের জন্যই ভালো, এবং সেটা করলেই কিন্তু বাচ্চা এবং বাচ্চার মা সুস্থ অবস্থায় আমরা বাঁচিয়ে রাখতে পারি এবং তাদের কোনো কমপ্লিকেশন ছাড়াই কিন্তু বাচ্চা বার করা যায়। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সেই সিজারিয়ান সেকশনের আমি 4টি অধ্যায় আলাদা আলাদা করে একই সঙ্গে আলোচনা করব। 4টি পার্টে আমি ভাগ করেছি। ফার্স্ট পার্টে আমি আলোচনা করব সিজারিয়ান সেকশনের সময় ও সিদ্ধান্ত, কখন আমরা সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের সিজারিয়ান সেকশনের মাধ্যমেই বাচ্চা বার করতে হবে, পেট কেটেই বাচ্চা বার করতে হবে। নাম্বার 2-এ আলোচনায় রাখবো সিজারিয়ান সেকশন কতবার করা যুক্তিসঙ্গত, অর্থাৎ আমরা 1বার, 2বার, 3বার, 4বার কতবার সিজার করতে পারি এবং সেটা পেশেন্টের জন্য ভালো। এবং নাম্বার 3-তে আলোচনা করব সিজারিয়ান সেকশনের বিপদ বা ঝুঁকি সম্পর্কিত বিষয়ে। এবং নাম্বার 4-এ আলোচনা করব আরোগ্য অবস্থা বা কনভালসেন্স, যেটা আমরা বলে থাকি। তা প্রথম পার্টে আলোচনা যেটা বললাম যে সিজারিয়ান সেকশনের সময় ও সিদ্ধান্ত, প্রথম পার্ট বা প্রথম অধ্যায় আলোচনার বিষয় হচ্ছে সিজারিয়ান সেকশনের সময় ও সিদ্ধান্ত। এটা দুরকমভাবে নেওয়া যায় এবং যা রোগীর শারীরিক অবস্থা ও পরিস্থিতি অনুযায়ী নির্ভর করে। প্রসব আরম্ভের অনেক আগে, অর্থাৎ যখন গর্ভাবস্থায় গর্ভিণীর শারীরিক অবস্থা কিংবা ভ্রূণের অবস্থান অনুযায়ী পরিকল্পনা মাফিক দিন ও সময় ঠিক করে সিজার করে প্রসব করানো হয়। অবশ্য তা অ্যাট টার্ম বা নিয়ার টার্ম, অর্থাৎ পূর্ণ মেয়াদ বা তার কাছাকাছি কিন্তু হওয়া চাই। তখন তাকে বলা হচ্ছে ইলেকটিভ সিজারিয়ান সেকশন বা ঐচ্ছিক বা স্বেচ্ছামূলক অপারেশন। এটা হচ্ছে সিজার করার আদর্শ সময় ও সিদ্ধান্ত। এইরূপ অপারেশনের ঝুঁকি বা জটিলতা অনেক কম থাকে, অর্থাৎ আগাম পরিকল্পনা মাফিক ডক্টর যে সিজারিয়ান সেকশনে উৎসাহ দিয়ে থাকেন বা রোগীর কন্ডিশন অনুযায়ী বলে থাকেন, সেটাই হচ্ছে যে ইলেকটিভ সিজারিয়ান সেকশন বা ঐচ্ছিক বা স্বেচ্ছামূলক অপারেশন। আর যখন প্রসব ব্যথা শুরু হওয়ার পর, ব্যথার প্রথম দিকে কিংবা প্রসব ব্যথা শুরু হবার আগে জরুরি কোনো কারণে, যেটা হতে পারে অ্যাবডাপসিও প্লাসেন্টা, আমি যেগুলো আলোচনা প্রথম ভিডিওতে করেছি এই বিষয়ে, গুরুতর প্রি এক্লামসিয়া অর্থাৎ খিঁচুনি ধরনের কিছু সমস্যা হলো, বা এক্লামসিয়া গর্ভাবস্থা চলাকালীন, মেমব্রেন্স অকালে ছিঁড়ে, অর্থাৎ মেমব্রেন যদি অকালে ছিঁড়ে ভিতরে জলটা যদি বেরিয়ে যায়, নাভিরুজ্জ ঝুলে পড়া, অর্থাৎ আম্বিলিকাল কর্ড যদি ইউট্রাসের মধ্যে ঝুলে পড়ে, পেটের মধ্যে ঝুলে পড়ে, প্রসূতি মারা গেলে ও বাচ্চা জীবিত থাকলে, পোস্ট ডেটিজম এবং মা ও ভ্রূণের কষ্ট যদি হয়, তারা সাফারিংয়ে যদি অত্যাধিক থাকে, তৎক্ষণাৎ পেট কেটে প্রসব করানোকে জরুরি বা ইমার্জেন্সি সিজারিয়ান সেকশন বলে। এরূপ ক্ষেত্রে কম বেশি কিন্তু ঝুঁকি থেকেই যায়। তাহলে মোটামুটি আপনারা জানলেন যে সিজারিয়ান সেকশন আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে আগাম পরিকল্পনা মাফিক, আর একটা হচ্ছে ডেলিভারির সময় যদি হঠাৎ করে কোনো বিপদ উপস্থিত হয়, সেই বিপদটাকে সামলানোর জন্য কিন্তু সিজারিয়ান সেকশনের প্রয়োজন হয়। নাম্বার 2-এ আসছি সিজারিয়ান সেকশন কতবার করা যুক্তিসঙ্গত। সাধারণত 2টির বেশি সিজার করা উচিত নয় বা তা নিরাপদ নয়, কারণ সেলাই করা জরায়ু দ্বিতীয় গর্ভ সিজারের ধকল মোটামুটি সামলে নিলেও তৃতীয়বার তার পক্ষে আর সামলানো অনেক সময় সম্ভব হয় না। ক্রমবর্ধমান ভ্রূণের চাপে গর্ভাবস্থায় বা প্রসবের সময় জরায়ুর সেলাই করা অংশ ছিঁড়ে ফেটে যাওয়ার ঝুঁকি প্রায়ই থাকে। তাই যাদের পরপর 2বার সিজার করা হয়েছে বা সি সেকশন করা হয়েছে, তাদের তৃতীয়বার, থার্ড টাইম গর্ভধারণ খুব বুঝে শুনে ও চিকিৎসকের পরামর্শ মতো করা দরকার, কারণ তৃতীয়বারের প্রসব সিজার করেই করাতে হবে। এরূপ কেসে সিজারের জন্য যে চিকিৎসককে দেখাবেন, তিনি জরায়ু এবং তার অ্যাডেনেক্সিয়া, অর্থাৎ তার আশেপাশের যে সমস্ত যন্ত্র থাকবে, যেগুলো লিগামেন্ট, টিউব বা ওভারি ইত্যাদি থাকে, সেগুলির অবস্থা এবং ব্লাডার বা মূত্রথলির অবস্থা ভালো করে পরীক্ষা করে উপযুক্ত বুঝলে তৃতীয়বার গর্ভধারণের পরামর্শ দিতে পারেন। অর্থাৎ তিনিই ভালো বুঝবেন যে আপনি থার্ড টাইম সিজার করার মতো অবস্থায় আছেন কিনা, এবং তা সত্ত্বেও কিছু ঝুঁকি থেকে যায় এই থার্ড টাইম সিজার করার ফলে। কদাচিৎ একই নারী 4 বা 5টি সিজারিয়ান সেকশনের ঘটনা আমরা শুনতে পাই, যদিও সেটা খুবই বিরল। তো মোটামুটি আপনারা জানলেন যে আমরা 2টোর বেশি সিজার করাটা কিন্তু খুবই সমস্যাজনক। 2টো পর্যন্ত আমরা নিরাপদে সিজার করতে পারি, কিন্তু 2টোর বেশি সিজার কিন্তু অবশ্যই খুবই একটি সমস্যাজনক এবং খুবই ঝুঁকিবহুল। নাম্বার 3-এ আসছি থার্ড সিজারিয়ান সেকশনের বিপদ ও ঝুঁকি কী কী আছে।
এটা নির্ভর করে চিকিৎসা কেন্দ্রের সুযোগ সুবিধা, অভিজ্ঞ দক্ষ চিকিৎসক এবং মা বা ভ্রূণের কোনো উপসর্গ আছে কিনা ইত্যাদির কতগুলি ফ্যাক্টরের উপর। সাধারণভাবে বলা যায় সিজারিয়ান সেকশন অনেক দিক দিয়ে সন্তান প্রসবে নিরাপদ ও প্রাণদায়ী পদ্ধতি। মা, শিশু ও এমনকি চিকিৎসকের নিজের পক্ষেও কিন্তু খুবই ভালো পদ্ধতি। তবে মায়ের বয়স বেশি হলে, বিশেষ করে 35-এর ঊর্ধ্বে, মোর দ্যান 35 ইয়ার্স, বা তার ওজন যদি খুব বেশি হয়, খুব যদি ওবেসিটি থাকে, মায়ের গুরুতর হৃদরোগ, হার্ট কোনো ডিজিজ থাকলো বা অন্য কোনো জটিল উপসর্গ, থ্রোম্বো এম্বোলিক ডিসঅর্ডার যথা ভেরিকোজ ভেইন, ভ্রূণের মাথা পেলভিক ক্যাভিটির খুব নিচে নেমে গেলে, প্লাসেন্টার অস্বাভাবিক অবস্থান ইত্যাদি কতকগুলি অবস্থায় সিজার করলে কম বেশি কিন্তু ঝুঁকি থেকেই যায়। তবে যাই হোক, আজকাল চিকিৎসা ব্যবস্থা যত অজ্ঞান করা ও অস্ত্রোপচারের পদ্ধতি, যন্ত্রপাতি বা যেগুলো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়, সেলাই ব্যবস্থা ইত্যাদি অনেক উন্নতি ও আধুনিক হওয়ায় সেই সঙ্গে সঙ্গে আইভি ফ্লুইড থেরাপি, ইন্ট্রাভেনাস ফ্লুইড থেরাপি যেটা বলা হয়, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের ব্যবহার এবং রক্ত দেবার সুযোগ সুবিধা অনেক বেড়ে যাওয়ায় এখন ইনফেকশন উপসর্গের সম্ভাবনা আগের থেকে অনেক কম দেখা যায়। ফলে রোগীও শীঘ্র সেরে উঠে হাঁটাচলা শুরু করে দেয়। ঠিক সময়ে সিদ্ধান্ত নিয়ে দক্ষ অভিজ্ঞ চিকিৎসককে দিয়ে এবং সব রকম আধুনিক সুযোগ সুবিধাযুক্ত স্থানে সিজারের ব্যবস্থা করলে অনেক মা ও শিশুদের অকাল মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হয় এবং বাস্তবে কিন্তু তাই হচ্ছে। তাহলে সিজারের বিপদ আছে, ঝুঁকি আছে, সেই বুঝেই কিন্তু চিকিৎসকরা সিদ্ধান্ত নেন যে সিজার পদ্ধতিতে বাচ্চা বার করতে হবে কিনা। নাম্বার 4-তে আসছি, আরোগ্য অবস্থা বা কনভালসেন্স। অস্ত্রোপচারের পর অর্থাৎ অপারেশনের পর কোনো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক 7 থেকে 10 দিন কিন্তু দেওয়া উচিত। প্রথম দিকে কিন্তু ইঞ্জেকশন দেওয়া হয়। অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন বন্ধ করে কিন্তু মুখে খাওয়ানোর অবশ্যই ঔষধ দেওয়া উচিত। এই সঙ্গে কোনো ভালো ভিটামিনস খেতে দেবেন পেশেন্টকে। এছাড়া ব্যথা কমানোর ঔষধ, যেটাকে বলা হচ্ছে অ্যানালজেসিক বা পেন কিলার হিসেবে আমরা জানি, আবশ্যক মতো পেশেন্টের দিতে হবে। ব্যথা যন্ত্রণা থাকলে বা না থাকলেও মোটামুটি 2-3 দিন ব্যবস্থা মতো ব্যথা যন্ত্রণার পেন কিলার দেওয়া উচিত। তবে জ্ঞান ফিরে আসার পর প্রথম 24 ঘন্টা ব্যথা কমানোর ঔষধ যথা ফোর্টুইন বা পেন্টাউইন বা পেথিডিন, যেটা আমরা পেন্টাজোসিন ইঞ্জেকশন হিসেবে জানি, সেগুলো কিন্তু প্রয়োজন মতো দেওয়া হয়। অপারেশন সাফল্যের সাথে হলে এবং কোনো উপসর্গ না থাকলে, যথা ইনফেকশন, জ্বর বা ফিভার না থাকলে, পোস্ট পার্টেম হেমারেজ অর্থাৎ যদি অতিরিক্ত ব্লিডিং না থাকে, রোগিনী কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। অপারেশনের পর 3য় দিন থেকেই রোগিনী বিছানায় বসতে বা উঠে খাটের পাশে দাঁড়াতে বা চেয়ারেও বসতে পারে। এর ফলে পোস্ট অপারেটিভ রিটেনশন অফ ইউরিন ঠেকানো যায় এবং অযথা ক্যাথিটার করানোর দরকার হয় না। 3-4 দিন পর রোগিনী সাবধানে ঘরের মধ্যে নিজের দরকারে একটু আধটু হাঁটাচলা করতে পারে এবং বাথরুমেও যেতে পারে। অন্য কোনো অসুবিধা বা বাধা বিপত্তি না থাকলে অপারেশনের পর 2য় বা 3য় দিন থেকে বাচ্চাকে অনায়াসে বুকের দুধ খাওয়ানো যায় এবং এ ব্যাপারে মাকে বেশি করে উৎসাহ প্রেরণা দেওয়া উচিত, এনকারেজ করা উচিত। সাধারণত 6 থেকে 7 দিনের দিন সেলাই কাটা হয় এবং সেই দিন বা তার পরের দিন নার্সিংহোম বা হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। আজকাল অবশ্য প্রথম সিজারের ক্ষেত্রে প্রায়শই এক ধরনের সুতো দিয়ে পেট সেলাই করে দেওয়া হয়, যার কাটার দরকার হয় না, কাটার প্রয়োজন হয় না। দেহ মধ্যেই শোষিত হয়ে মিলিয়ে যায় এবং দাগও, সিজারের স্কারও তেমন একটা থাকে না, দাগ মার খুব বেশি কিন্তু থাকে না। ঠিকমতো নার্সিং অর্থাৎ সেবার শুশ্রূষা ও পথ্য পেলে রোগিনী খুব শীঘ্র স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এই সময় অর্থাৎ পিওরপেরাল পিরিয়ডে কোনো ভারী কাজ, সিঁড়ি ভাঙা, বেশি পরিশ্রম বা নিচু হয়ে কোনো কাজ এড়িয়ে যেতে হবে, কারণ এর ফলে পেটে চাপ পড়ে ক্ষতি হতে পারে। সর্দি কাশি যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তাই ঠান্ডা লাগানো বা অযথা জল ঘাঁটাঘাঁটি এড়িয়ে চলতে হবে, কারণ কাশি হলে পেটের উপর চাপ পড়বে এবং সেলাইয়ে টান পড়বে। এই সময় কোষ্ঠ যাতে পরিষ্কার থাকে, পায়খানা যাতে পরিষ্কার থাকে সেই বিষয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। প্রয়োজনে 2য় দিন থেকেই রোগিণীকে কোনো হালকা জোলাপ দেওয়া উচিত, অর্থাৎ আমরা ক্রিমাফিন প্লাস বা এই জাতীয় কিছু বা ইসবগুল হাস টাইপের কিছু সিরাপ বা পাউডার আছে, সেগুলো আবশ্যক মতো পেশেন্টকে দেওয়া উচিত, যাতে পেশেন্টের কনস্টিপেশন না হয়, পায়খানা টাইট হয়ে সমস্যা না বাড়ে। অথবা প্রয়োজনে প্রথমে একটা এনিমা দিতে পারেন। আজকাল অনেক রেডিমেড এনিমা কিন্তু সিল করা পলিথিন প্যাকে পাওয়া যায়, পরিস্থিতি অনুযায়ী কিন্তু এগুলি ব্যবহার করা যায়। এগুলি প্রি ও পোস্ট অপারেটিভ কোষ্ঠকাঠিন্য কমাতে ভালোই কাজ করে। এই সময় উত্তেজক খাদ্য বা বেশি তেল ঘি দেওয়া গুরুপাক খাবার অবশ্যই এড়িয়ে চলতে হবে। 7 থেকে 8 দিন বাদে চিকিৎসকের পরামর্শ মতো কিছু ব্যায়াম, এক্সারসাইজ যথা প্রাণায়াম
বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ, পায়ের কিছু ব্যায়াম ইত্যাদি করতে হবে। যাদের ভেরিকোজ ভেইনের সমস্যা আছে তাদের পায়ের ব্যায়াম কিন্তু খুবই উপকারী। পেট সংক্রান্ত ব্যায়াম অবশ্য অপারেশনের 10 থেকে 12 সপ্তাহের আগে করা উচিত নয়। মায়ের পুষ্টির যাতে কোনোরূপ ব্যাঘাত না ঘটে সেটা কিন্তু দেখা দরকার, এবং এইভাবে কিন্তু মাকে পরামর্শ দিলে সেইভাবে যদি পুষ্টি নিউট্রিশাস ডায়েট মা নেয় তাহলে অবশ্যই মা তাড়াতাড়ি স্বাস্থ্য ফিরে আসবে। যেসব মায়েরা অফিস কাছারি বা অন্য কোনো কর্মে নিযুক্ত থাকেন তারা অস্ত্রোপচারের অপারেশনের 1.5 থেকে 2 মাস বাদে কাজে যোগ দিতে পারেন। এই সময় কোনো কারণে বাইরে ভ্রমণের দরকার হলে পেটে এক ধরনের বেল্ট বা বাঁধন লাগিয়ে, যেটাকে বলা হচ্ছে অ্যাবডোমিনাল করসেট, তবে কিন্তু বাইরে যাওয়া ভালো। এতে দুর্বল জরায়ুর উপর ধকল কম পড়ে এবং জরায়ুর স্থানচ্যুতির ঝুঁকিও এড়ানো যায়। তাই মোটামুটি আপনারা জানলেন যে আমরা সিজার কতবার করতে পারি এবং সিজারের পরে কী কী নিয়ম মানতে হবে তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্যই। আজকে কিন্তু টপিকটা এই পর্যন্তই রাখছি। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গেই থাকুন। আর এই সম্পর্কিত যদি কোনো কোশ্চেন, কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে করবেন। আমি অবশ্যই আপ্রাণ চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ।